সংঘাতে উত্তপ্ত থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত, নতুন করে হামলায় এক থাই সেনা নিহত, আরও 2 বেসামরিকের প্রাণহানির খবর জানালো নমপেন। গাজাকে ভাগ করা ইয়েলো লাইন ইসরায়েলের সীমান্ত দাবি, ইউএনআরডব্লিউর প্রধান কার্যালয়ে অভিযানের তীব্র নিন্দা, জাতিসংঘের যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা। পুতিনের নয়াদিল্লি সফরের পর ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধেও পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি। এবং আইইএলটিএস পরীক্ষায় ভুল নম্বর দেয়ায় যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, বাংলাদেশ, চীন, ভিয়েতনামে প্রশ্ন ফাঁসের অভিযোগ, চাপে স্টারমার সরকার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সীমান্ত সংঘাতে উত্তপ্ত এশিয়ার 2 দেশ থাইল্যান্ড কম্বোডিয়া। মঙ্গলবার সকালে নতুন করে হামলায় এক থাই সেনা নিহত হয়েছেন। পাল্টা আঘাতে কম্বোডিয়ার 2 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। দুদেশের মধ্যকার চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অবিলম্বে শান্তি চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে। এদিনও পাল্টাপাল্টি হামলা চলে। সংঘাতে নতুন করে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নমপেন। গ্রামাঞ্চল হামলার লক্ষ্যবস্তু না বানাতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। চলমান বিবাদ শান্তিপূর্ণভাবে সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি। যদিও খোদ কম্বোডিয়ার বিরুদ্ধেই এমন অভিযোগ তুলেছে থাইল্যান্ড। সীমান্ত জুড়ে দেশটি সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলেও দাবি করেছে ব্যাংকক। এদিনও নিজেদের সেনা নিহতের খবর জানায় থাইল্যান্ড। মঙ্গলবার কম্বোডিয়ান বাহিনী উপকূলীয় ত্রাত প্রদেশে অবৈধভাবে প্রবেশ করেছে উল্লেখ করে তাদের বিতাড়িত করতে অভিযান পরিচালনার কথা জানায় থাই সামরিক বাহিনী। এদিকে দুদেশের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র দুজারিক জানান, উত্তেজনা নিরসনের পাশাপাশি 2 দেশকে শান্তি চুক্তিতে ফিরতে আহ্বান জানিয়েছেন মহাসচিব। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার 817 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তের বিভিন্ন অংশ নিয়ে অস্পষ্টতার কারণে শতাব্দীর বেশি সময় ধরে 2 দেশের মধ্যে বিরোধ চলমান। তবে নতুন করে সংঘাতের কারণে গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া 5 দিনের যুদ্ধবিরতি ভেঙে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজাকে ভাগ করা ইয়েলো লাইনকে ইসরায়েলের নতুন সীমান্ত দাবি করেছেন সেনাপ্রধান আয়াল জামির। ইসরায়েল আটকে রেখেছে গাজার অর্ধেকেরও বেশি এলাকা। এর মধ্যে উপত্যকাটির বিভিন্ন স্থানে নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। যুদ্ধবিরতির পর মাস পেরিয়ে গেলেও চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা। উপত্যকাটির বিভিন্ন স্থানে নতুন করে হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া মানবিক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত নিরীহ ফিলিস্তিনিরা। এদিকে গাজার উত্তরে রিজার্ভ সেনাদের সঙ্গে সাক্ষাতে ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির স্পষ্ট জানিয়ে দেন, ইসরায়েল বর্তমান অবস্থান ছাড়বে না। নতুন কংক্রিট সীমারেখা সব ঘোষণা মিলিয়ে গাজার পূর্বাংশে গেড়ে বসেছে ইসরায়েলি বাহিনী। দখলের মতোই অবস্থান গাজার কৃষিজমি ও মিশর সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ দিচ্ছে তাদের হাতে। ইসরায়েলি হামলা ও সরিয়ে নেওয়ার নির্দেশে পূর্ব গাজা পুরোপুরি ফাঁকা হয়ে আছে। 20 লাখের বেশি মানুষ এখন ঠাসাঠাসি করে বাস করছে উপকূলের সরু বালিয়ারি অঞ্চলে। নির্দিষ্ট সীমারেখা স্পষ্ট নয়, তবে লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সেনারা লাইন পার হওয়া ফিলিস্তিনিদের বারবার গুলি করছে, রক্ষা পায়নি শিশুরাও। এই অবস্থান সরাসরি প্রশ্ন তোলে অক্টোবরের যুদ্ধবিরতি নিয়ে। সেখানে বলা হয় ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না। ট্রাম্পের 20 দফা পরিকল্পনায় ধাপে ধাপে এলাকা হস্তান্তরের কথা থাকলেও ইসরায়েল বলছে হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া সেনা প্রত্যাহার করবে না তারা। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। জাপানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত 30, ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন। উত্তরাঞ্চলে আরও বড় কম্পনের সতর্কতা, বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান। পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা ইউএনআরডব্লিউর প্রধান কার্যালয়ে ইসরায়েলি অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সোমবার জোরপূর্বক ইসরায়েলি পুলিশ কার্যালয়ে প্রবেশ করে অভিযান চালিয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়, এমনকি জাতিসংঘের পতাকা নামিয়ে সেখানে ইসরায়েলের পতাকা টানানো হয়।
2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় সংস্থার কিছু কর্মী যুক্ত ছিল অভিযোগ তুলে ইউএনআরডব্লিউ এর সব কার্যক্রম নিষিদ্ধ করে নেতানিয়াহু বাহিনী। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি, তবে ইসরায়েলের অভিযোগের জেরে সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। আইডিএফ এর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত বলেও দাবি করা হয়। গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনাও বাস্তবায়ন করে বলে উল্লেখ করেছে দখলদার বাহিনী। লেবানন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ ড্রোন হামলায় অন্ধকারে ডুবে গেছে পুরো অঞ্চল। বিদ্যুৎ নেই, পানি নেই, হাসপাতালে চলছে জেনারেটরের সাহায্যে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। এছাড়া লন্ডনে ইউরোপীয় নেতাদের বৈঠকে সবার সহযোগিতা চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাতভর রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের সুমি শহরের জ্বালানি ব্যবস্থা পুরোপুরি ধসে পড়ে। শহরের বেশিরভাগ অংশে বিদ্যুৎ নেই, পানি সরবরাহ, হাসপাতাল ও অন্যান্য জনসেবা প্রতিষ্ঠান চলছে জেনারেটরের ওপর। সুমি আঞ্চলিক প্রশাসনের প্রধানের বরাত দিয়ে জানানো হয়েছে, কতজন হতাহত হয়েছে তা এখনও নিশ্চিত নয়, তবে ক্ষয়ক্ষতির হিসাব বাড়ছে। উদ্ধারকর্মীরা অন্ধকারে ভবন ঘুরে আহতদের বের করে আনছেন। শুধু সুমিই নয়, বেলগরদ সীমান্ত ঘেঁষা এলাকাতেও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন বলছে সীমান্ত ধরে রুশ অবস্থান থেকে উস্কানি বাড়ছে, আর রাশিয়া দাবি করছে তাদের ভূখণ্ডেও ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটছে। এদিকে লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ক্ষুদ্র অগ্রগতি হলেও যুদ্ধ থামাতে এখনও প্রয়োজন সবার একতা ও সমর্থন। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলর এবং ফরাসি প্রধানমন্ত্রী ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। বড়দিন সামনে রেখে রঙিন আলোয় সেজেছে বিভিন্ন দেশ। দর্শনার্থীদের আকৃষ্ট করতে রিসর্ট পার্কে নানা আয়োজন। পর্যটকের ভিড় বাড়ায় ব্যবসা ভালো হওয়ার আশা। ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে জানান, কৃষি আমদানির উপর নতুন শুল্ক আরোপ করতে পারেন তিনি। বিশেষ করে ভারত থেকে চাল আমদানি এবং কানাডা থেকে সার আমদানির উপর শুল্ক আরোপের কথা উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। দুদেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় এমন মন্তব্য করেছেন তিনি। হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প আমেরিকান কৃষকদের জন্য কয়েক বিলিয়ন ডলারের একটি কৃষি ত্রাণ প্যাকেজ উন্মোচন করেন। একই সঙ্গে ভারত ও অন্যান্য এশীয় সরবরাহকারীদের কাছ থেকে কৃষি আমদানির তীব্র সমালোচনা করেন তিনি। IELTS পরীক্ষায় ভুল নম্বর দেওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, প্রায় ৭৮,০০০ পরীক্ষার্থী পর্যাপ্ত নম্বর পেতে ব্যর্থ হলেও পেয়েছেন ভিসা। যারা ভুল ফলের ভিত্তিতে ব্রিটেনে ঢুকেছেন তাদের বের করে দেওয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। চীন, বাংলাদেশ, ভিয়েতনাম জুড়ে প্রশ্ন ফাঁস ও প্রতারণার অভিযোগও যুক্ত করেছেন নতুন সংকট। জালিয়াতির কারণে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন বাংলাদেশ ও পাকিস্তান থেকে নতুন ছাত্র ভর্তি স্থগিত করেছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংরেজি দক্ষতা পরীক্ষা IELTS। প্রতি বছর প্রায় ৩৬ লাখ মানুষ এই পরীক্ষা দেয়। এবার এই পরীক্ষা নিয়ে সামনে এলো বড় ধরনের কেলেঙ্কারি। ভুল মার্কিং, জালিয়াতি আর প্রশ্ন ফাঁস সব মিলিয়ে ঝুঁকিতে পড়েছে যুক্তরাজ্যের ভিসা ব্যবস্থাপনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটিশ কাউন্সিল পরিচালিত পরীক্ষার প্রায় ৮০,০০০ ফল ভুল এসেছে। প্রযুক্তিগত ত্রুটির ফলে লিসেনিং ও রিডিং অংশের ভুল মূল্যায়নের কারণে বহু পরীক্ষার্থী অতিরিক্ত নম্বর পেয়েছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে এই সমস্যা ধরা পড়ে, আর সেই দীর্ঘ ব্যবধানে অনেকে ভিসা পেয়ে বৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছেন। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ টিউশন ফি দাতা বিদেশি শিক্ষার্থীদের ইংরেজি দুর্বলতা উপেক্ষার অভিযোগ পুরনো। কিছু প্রভাষক বলছেন ৭০% বিদেশি ছাত্র বা কর্মী পর্যাপ্ত ইংরেজি জানেন না। ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS এর পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ। কিছু সেবাকর্মীর দুর্বল ভাষা জ্ঞান রোগীর নিরাপত্তাকে সরাসরি হুমকিতে ফেলছে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
এদিকে বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে IELTS প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে। ভিয়েতনামে ব্রিটিশ কাউন্সিল হঠাৎ পরীক্ষার ব্যাকআপ সংস্করণ চালু করেছে, যা প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। এই অবস্থায় কিছু ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে, যা অভিবাসন ব্যবস্থার অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রিটেনে কনজারভেটিভ পার্টি দাবি তুলেছে ভুল ফলের ভিত্তিতে যারা ভিসা পেয়েছে তাদের দেশ ছাড়তে হবে। একই সময়ে ব্রিটিশ কাউন্সিল 197 মিলিয়ন পাউন্ডের ঋণ ও সম্ভাব্য ক্ষতিপূরণের মুখে আরও দুর্বল আর্থিক অবস্থায় রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জাপানের উত্তর পূর্ব উপকূলে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার স্থানীয় সময় রাতে আওমেরি অঞ্চলের উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। উপকূল থেকে 80 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি স্থল। এ ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছেন। দেশটির বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারির কয়েক ঘন্টা পর তুলে নেওয়া হয়, তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সোমবার স্থানীয় সময় রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র আওমরি অঞ্চলের উপকূল থেকে 80 কিলোমিটার দূরে এবং 50 কিলোমিটার গভীরে। স্থানীয়রা জানান, অন্তত 30 সেকেন্ড ভূকম্পন অনুভূত হয়েছে। এরই মধ্যে জাপানের হোক্কাইদো, আওমরি ও ইয়াওতে অঞ্চলের উপকূলে 3 মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, জাপান ও রাশিয়ার উপকূলে কেন্দ্রস্থলের 1000 কিলোমিটারের মধ্যে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। যদিও পরে সে সতর্কতা তুলে নেওয়া হয়, তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়। এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক স্থাপনার নিরাপত্তা পরীক্ষাও চলছে। জাপানের আবহাওয়া সংস্থা ও প্রধানমন্ত্রী সবাইকে উঁচু জায়গায় সরতে, সুনামি আশ্রয় কেন্দ্রে যেতে এবং সতর্কতার সময় নিরাপদ অবস্থান ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, সরকার মানুষের জীবনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জরুরি ব্যবস্থা নিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ক্যারিবীয় উপকূলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। পোর্তো রিকোয় সামরিক সরঞ্জাম বোঝাই ট্রেলার মোতায়েন ও সেগুলো বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছে সেনারা। স্থানীয় সময় সোমবার পোর্তো রিকোর দক্ষিণাঞ্চলীয় শহর পন্সেতে মেরিন সদস্যদের সামরিক যান ও ভারী সরঞ্জাম ট্রেলারে তুলতে দেখা যায়। ভারী বাক্স আর কন্টেইনার বন্দরের প্রধান সড়ক দিয়ে কনভয় আকারে সরিয়ে নেওয়া হয় অন্যত্র। এদিকে নতুন করে 5600 সেনা নিয়োগ দিয়েছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা সামরিক চাপের মধ্যে মাদুরো স্পষ্ট বলেছেন, কোনো অবস্থাতেই আক্রমণ মেনে নেওয়া হবে না। জাতীয় শক্তিকে শান্তি রক্ষার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের ক্ষমতা যত শক্তিশালী হবে, শান্তির পথ ততই নিশ্চিত হবে। এবার স্বাধীন ফেডারেল বোর্ডের সদস্যদের কারণ না দেখিয়েই বরখাস্ত করার ক্ষমতা পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টে সোমবার এমন একটি মামলার শুনানি হয়েছে, যা ট্রাম্পের পক্ষে গেলে কংগ্রেস গঠিত স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার কমিশনারদের কারণ না দেখিয়ে অপসারণের ক্ষমতা হোয়াইট হাউসের হাতে চলে যাবে। এদিন রক্ষণশীল বিচারপতিরা ট্রাম্পের নির্বাহী ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর পক্ষে অবস্থান নেন। এমনটা হলে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে। আদালতের এর আগে 1935 সালের ঐতিহাসিক একটি রায় পরিষ্কার করেন, স্বাধীন এজেন্সির সদস্যদের অপসারণ শুধু অদক্ষতা, দায়িত্ব অবহেলার মতো নির্দিষ্ট কারণে হতে পারে। এখন সেই দীর্ঘমেয়াদী নীতি বদলের মুখে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি এনভিডিআরকে চীনে চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন বেইজিং বাণিজ্য উত্তেজনার মধ্যে এই ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক বিবৃতিতে বলেন, এখন থেকে এনভিডিআর H200 চিপ শর্ত সাপেক্ষে অনুমোদিত চীনা গ্রাহকদের কাছে রপ্তানি করা হবে এবং এর আয় থেকে 25% মার্কিন কোষাগারে যাবে। ট্রাম্প আরও জানান, বিষয়টি সরাসরি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে জানানো হয়েছে এবং তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। এর আগে বাইডেন প্রশাসন জাতীয় নিরাপত্তা উদ্বেগ ও চীনের সামরিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কায় এই চিপের রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্ত বড় ভুল বলে সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সদস্যরা।
সুদানে সশস্ত্র বাহিনীর বিমান হামলায় অন্তত ১,৭০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে তদন্তে উঠে এসেছে। সুদান ইউটনেস প্রকল্পের রিপোর্টে বলা হয়েছে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫-এর জুলাই পর্যন্ত ৩৮৪টি বিমান হামলা বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায় অধিকাংশ হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তু ছাড়া বাজার, স্কুল ও আশ্রয় শিবিরে চালানো হয়েছে। এসব হামলার পেছনে সশস্ত্র বাহিনীকে দায়ী করা হচ্ছে, কেননা প্রতিপক্ষ আধা সামরিক বাহিনী RSF এর বিমান নেই। সুদানের সামরিক বাহিনী বারবার নাগরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ অস্বীকার করেছে। আন্তর্জাতিক মহলে দেশটিতে RSF এর কর্মকাণ্ডকে জাতিগত হত্যাকাণ্ডের অভিযোগে নিন্দা জানানো হয়েছে। প্রকল্পের মহাপরিচালক জানান, RSF এর মতো সশস্ত্র বাহিনীকেও তাদের কর্মকাণ্ডের দায় নিতে হবে। বড়দিন সামনে রেখে রঙিন আলোয় সেজে উঠেছে বিভিন্ন দেশ। দর্শনার্থীদের আকৃষ্ট করতে রিসোর্ট, পার্কের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলোকে সাজাতে ব্যস্ত স্থানীয়রা। চীনের সাংহাই ডিজনিল্যান্ড ও জার্মান ক্রিসমাস মার্কেটেরই মধ্যে শেষ হয়েছে যাবতীয় আয়োজন। তাইওয়ানের নিউ তাইপেতে সার্কাসের আদলে সাজানো হয়েছে ক্রিসমাস ল্যান্ড। জাপানের রাস্তাগুলো সাজানো হয়েছে রং বেরঙের লাইট দিয়ে। আর সপ্তাহ দুয়েক পরেই বড়দিন। যিশুর জন্মদিনকে ঘিরে তাই নানা আয়োজনে মেতেছে বিভিন্ন দেশ। সাত রব পর্যটন কেন্দ্রগুলোতেও। চীনের সাংহাইয়ের জনপ্রিয় জার্মান ক্রিসমাস মার্কেটেও সেজেছে বড়দিনের সাজে। কয়েকদিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে দর্শনার্থীদের বিশাল লাইন। আগ্রহ নিয়ে তারা কিনছেন বড়দিনে ঘর সাজানোর জিনিসপত্র। পাশাপাশি সাংহাই ডিজনিল্যান্ড শুরু করেছে তাদের বার্ষিক ফেস্টিভ্যাল, যেখানে রয়েছে মিউজিক্যাল ট্রি লাইটিং আর শীতের বিশেষ সাজসজ্জা। তাইওয়ানের নিউ তাইপের বানচিয়াও জেলায় সার্কাস থিমের ক্রিসমাস ল্যান্ডে মঙ্গলবার রাতে দেখা যায় উপচে পড়া ভিড়। বিশাল লাইট ডিসপ্লে, রঙিন ইনস্টলেশন আর প্রজেকশন শো দেখতে জড়ো হয় হাজারো মানুষ। শীতের আমেজ দিতে কৃত্রিম তুষারপাতেরও আয়োজন করা হয়, যা দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। দর্শনার্থীদেরকে এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতে দেখা যায়। এদিকে বড়দিন জাপানের প্রধান ধর্মীয় উৎসব না হলেও টোকিও প্রতি বছরই দিনটিকে ঘিরে সাজে আলোর বন্যায়। শহর জুড়ে দেখা যায় উৎসবের আমেজ। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় জনপ্রিয় কিয়াকিজাকা ইলুমিনেশনে, যেখানে প্রায় 9,30,000 LED বাতি দিয়ে সাজানো হয় সারিবদ্ধ গাছ আর টোকিও টাওয়ার। নভেম্বরের শেষ থেকে জানুয়ারি শুরু পর্যন্ত এভাবে সাজিয়ে রাখা হয় রাজধানীকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংঘাতে উত্তপ্ত থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত। নতুন করে হামলায় এক থাই সেনা নিহত, আরও 2 বেসামরিকের প্রাণহানির খবর জানালো নমপেন। গাজাকে ভাগ করা ইয়েলো লাইন ইসরায়েলের সীমান্ত দাবি। UNRW এর প্রধান কার্যালয়ে অভিযানের তীব্র নিন্দা। জাতিসংঘের যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।